নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ অধিকারী। আজ আমাদের সকলের কাছেই একটি অত্যন্ত বিশেষ দিন। আজ ২৩শে জানুয়ারি। নতুন ভারতবর্ষের রূপকার নেতাজি সুভাষচন্দ্র বসুর পূণ্য জন্মদিবস। প্রণাম জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণ কমলে। আজকের এই বিশেষ দিনে মোদক ট্রেনার একাডেমি আয়োজিত সুভাষচন্দ্রের শিক্ষা ভাবনা, স্বামী বিবেকানন্দের প্রভাব শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনায় আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দ এই দুই মহান ব্যক্তিত্বের দৃষ্টিভঙ্গি এবং তাদের শিক্ষার প্রাসঙ্গিকতা সম্বন্ধে আরো গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হব। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মাননীয় বক্তা প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয়। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত ওনাকে আজ বক্তা হিসেবে পেয়ে। প্রফেসর দাশগুপ্ত মোদক ট্রেনার একাডেমির অ্যাডভাইজারি বোর্ড মেম্বার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের রামকৃষ্ণানন্দ চেয়ার প্রফেসর। উনি প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন প্রফেসর এবং অবসর নেওয়ার পরেও তিনি অসংখ্য বিশ্ববিদ্যালয়ে নিজের জ্ঞান এবং প্রজ্ঞার দ্বারা সমৃদ্ধ করেছেন ছাত্রছাত্রীদের। প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয়ের লেখা সর্বমোট গ্রন্থের সংখ্যা ৪০-এরও অধিক, যা পাঠক মহলে বিশেষ সমাদর পেয়েছে। এগুলির মধ্যে অন্যতম উল্লেখ্য কিছু গ্রন্থ হল ময়মনসিংহ গীতিকার, শব্দতত্ত্ব প্রসঙ্গ, উপনিষদ বিজ্ঞানের আলোকে, শরৎ সাহিত্যে মৃত্যু, ব্রজের মধু, মধুর ব্রজ, নাটক ডিরোজিও ইত্যাদি। এছাড়াও তিনি বেশ কিছু জীবনী গ্রন্থও লিখেছেন। বিএ এবং বিএসসিতেও তার লেখা পাঠ্যপুস্তকগুলি পড়ানো হয়, যেগুলি শিক্ষার্থী মহলে অত্যন্ত জনপ্রিয়। আমাদের আজকের বিশিষ্ট বক্তা প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয়কে জানাই সশ্রদ্ধ নমস্কার এবং এখন ওনাকে আমি আন্তরিক অনুরোধ করছি ওনার আজকের মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। উপস্থিত সকলকে প্রীতি নমস্কার, শুভকামনা। প্রথমে একটু মাপ চেয়ে নিচ্ছি যে কালকে আছে একটি বিয়ের দিন এবং আমার বাড়িতে এরকম একটি অনুষ্ঠান থাকায় হয়তো আমার বক্তৃতার মধ্যে মাঝে মাঝে একাধ কারো কথা হয়তো বা শব্দ শোনা যেতে পারে, তা জন্য হয়তো শ্রোতৃবর্গের সামান্য ব্যাঘাত হতে পারে, সেই জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আজ 23শে জানুয়ারি, এমন একজন মানুষের জন্মদিন। আমরা তো বলেই থাকি না যে মহান মানুষ, বিরাট মানুষ, তাদের মৃত্যু নেই, কিন্তু এটি হচ্ছে আলংকারিক কথা। কিন্তু এই একটি ক্ষেত্রে আমরা দেখছি সত্যি তার মৃত্যু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। কাজেই একেবারে আলংকারিক অর্থ শুধু নয়, আক্ষরিক অর্থেই তিনি অমর হয়ে আছেন। আর এই মানুষটির স্মৃতি আমার নিজের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রথম আমি যখন অল্প বয়স, স্বাধীনতারও আগে, আমার 42 সালে জন্ম, কাজে স্বাধীনতারও আগে যখন আমার 3-4 বছর, সেই সময় থেকে আমার স্মৃতি মোটামুটি আছে। তখন আমাদের গ্রামে নেতাজির
জন্মবার্ষিকী, নেতাজির জন্মবার্ষিকী পালিত হয়েছিল। সেখানে আমার দিদি একটি বড় ছবি ওনার বাঁধিয়ে তার মধ্যে আলতা দিয়ে লিখেছিলেন, গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। আর একটা গান ছড়িয়ে পড়েছিল। তখন আমরা হিন্দি খুব বুঝতাম না, কিন্তু ওই গানটির মধ্য দিয়ে প্রথম আমরা হিন্দি ভাষার সঙ্গেও পরিচয় একটু হলো। সেটা হলো যে নেতাজি জিন্দাবাদ, হাম সাথে চলেঙ্গে। তারপরে বয়স বেড়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা এদিকে চলে এসেছি এবং নানান কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছি এবং প্রত্যক্ষভাবে নেতাজির ভাবাদর্শের সঙ্গে পরিচিত হওয়ার, অন্যকে পরিচিত করাবার খানিকটা দায় বর্তেছে। জানি না কতটুকু সার্থক হয়েছি এই মহান পুরুষের আদর্শকে অন্যের মধ্যে প্রবিষ্ট করিয়ে দিতে। তো তবে এইটুকু বলবো যে আমার চেষ্টার ত্রুটি নেই বা ত্রুটি ছিল না। আজকে আমি এই মোদক ট্রেনার একাডেমি আয়োজিত এই জন্মদিন অনুষ্ঠানের বাসরে আমি যে বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে চাইছি তা হলো স্বামীজি ভাবনা, নেতাজির শিক্ষা ভাবনার ক্ষেত্রে নেতাজির শিক্ষা ভাবনা, স্বামীজির প্রভাব। সত্যি বলতে কি, নেতাজি শিক্ষা সম্বন্ধে, স্বাধীন ভারতের শিক্ষা সম্বন্ধে পুরোপুরি কি ভেবেছিলেন সেটি আমরা পুরোপুরি বিবরণ পাই না। কেননা তার ধারণা ছিল যে দেশ স্বাধীন হোক আগে, তারপরে স্বাধীন ভারতের ক্ষেত্রে আমরা যে পরিকল্পনা গ্রহণ করব তার মধ্যে এই সমস্ত কিছু থাকবে। যদিও মেঘনাদ সাহার প্রয়াসে তৎকর্তৃক অনুরুদ্ধ হয়ে তিনি যখন পরিকল্পনা আয়োগ তৈরি করলেন, তার মধ্য দিয়ে কিছু রূপরেখা আমরা দেখতে পেয়েছি। এছাড়া তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা তার শিক্ষা ভাবনার সঙ্গে পরিচিত হয়েছি। প্রকৃত শিক্ষা বলতে তিনি কি বুঝছেন বা মানুষকে শিক্ষিত করবার ক্ষেত্রে যে শিক্ষা তাদের দেওয়া হবে সেইটি কোন ধরনের শিক্ষা এবং কিভাবে সেই শিক্ষাকে আমরা প্রচার এবং প্রসার করব সেই সম্বন্ধে তার কর্মকাণ্ডের মধ্য দিয়েই আমরা পরিচিত হয়েছি। সোজা কথাতে তার শিক্ষা ভাবনার থিওরিটিক্যাল সাইডের থেকে আমরা তার শিক্ষা ভাবনার প্র্যাকটিক্যাল সাইডের দিকে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি বেশি। 1936-এ 6 মার্চ উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী সুন্দরানন্দকে একটি চিঠিতে সুভাষচন্দ্র, তখন তিনি তো নেতাজি হননি, লিখেছিলেন, আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তবে নিশ্চয়ই
আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলা বাহুল্য। অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যে জিনিসটি আমরা প্রতিভাত দেখেছি, অন্য সমস্ত জিনিস ছেড়ে দিলেও দুটো জিনিস কি, দেশাত্মবোধ আর আত্মত্যাগ। এই যে দেশাত্মবোধ, যার সঙ্গে আন্তর্জাতিকতা বোধ যুক্ত হয়ে রয়েছে, এটি বিবেকানন্দের মধ্যে রয়েছে। আর আত্মত্যাগ, এটি বিবেকানন্দের মধ্যে রয়েছে, কিন্তু এসেছে তার শ্রী গুরুর কাছ থেকে, যিনি বলেছেন যে ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় গুণ মানুষের। মা বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ এই অবতারে ত্যাগের মাহাত্ম্য প্রচার করতে এসেছেন। এই যে অনুগত আর অনুরক্ত কথা দুটি বিশেষ তাৎপর্য মণ্ডিত। অনুরক্ত বলতে বোঝাচ্ছে সুভাষচন্দ্র স্বামীজির দ্বারা প্রাণিত ও প্রভাবিত, আর অনুগত বলতে বোঝাচ্ছে নিজের জীবন ও কর্মে স্বামীজির পথ অনুসরণ করতে চান। দেশ, জাতি, মানুষের প্রতি স্বামীজির নির্দেশকে তিনি কর্ম প্রচেষ্টায় ফলবতী করে তুলতে চান। অর্থাৎ শুধু প্রাণিত নন, সুভাষ স্বামীজির আদর্শে অনুপ্রাণিত। এই অনুপ্রেরণাই স্বামীজি চেয়েছিলেন। তিনি তো তার রচনা বা বক্তৃতা শুধুমাত্র সমসাময়িক কালের উদ্দেশ্যে করেননি। সমাজ সংস্কারক সত্তার ঊর্ধ্বে উঠে তিনি জাতি সংগঠক বা নেশন বিল্ডার রূপে জাতির পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষিত রেখেছিলেন এক হিরণময় উত্তরাধিকার। ঠিক যেমনটি ঘটেছিল কুরুক্ষেত্র সমরাঙ্গনে যুদ্ধের প্রাঙ্কালে অর্জুনকে উপলক্ষ করে শ্রী ভগবানের গীতা প্রচারের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ কি তাঁর ঋষি সুলভ অনুভবে বুঝেছিলেন, যেমনটি তাঁর শ্রীগুরু বুঝেছিলেন তাকে নিয়ে, যে শতাব্দীর রূপান্তে এসে আর এক বীর মানবপ্রেমিক যোদ্ধৃ সত্তায় নিজের বিবেকে তার কম্বু কণ্ঠ নির্দেশ প্রতিধ্বনিত হতে দেখবে। 15 বছর বয়সে সুভাষচন্দ্র হাতে পেলেন বিবেকানন্দের রচনাবলী, আর কয়েকটি পৃষ্ঠা উল্টেই তিনি বুঝলেন এতে এমন কিছু আছে যা তিনি খুঁজে মরছেন। আর গোগ্রাসে সেগুলি পড়ে তার অনুভূতি, উদ্ধৃতি, মজ্জাবোধি আমার শিহরণ খেলে গেল। তখন থেকে এই রচনাবলী হলো সুভাষচন্দ্রের জীবনবেদ, আর পরবর্তীকালে তাই হয়ে দাঁড়ালো তার কর্মযোগ। আর শ্রীমদ্ ভগবদ গীতার ভাষায় ইয়োগা কর্মসু কৌশলম। আর এই কর্মযজ্ঞের মধ্যে ছিল দেশবাসীর জন্য এক আদর্শ শিক্ষা সূচি প্রণয়ন। স্বাধীনতা লাভের আগে এই শিক্ষা মুক্তি সংগ্রামে সাহস আর উদ্দীপনা যোগাবে, আর পরাধীনতা মুক্ত স্বাধীন ভারতবর্ষে তা এক আদর্শ জাতি গঠনে সহায়ক হবে। মানুষ তৈরির শিক্ষা, এটি হচ্ছে এই দুজনেরই শিক্ষার মূল সূত্র। স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনার যে দুটি জিনিস সুভাষচন্দ্রকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো তা হলো, এক, স্বামীজির শিক্ষা বিষয়ে বিখ্যাত উক্তি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দি পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে পূর্ণতা
স্বাভাবিকভাবে বিদ্যমান তাকে তাকে বিকশিত করে তোলাই হচ্ছে শিক্ষা। আর দুই, স্বামীজির আরেকটি কথা, মানুষ তৈরি আমার ব্রত, ম্যান মেকিং ইজ মাই মিশন। 1932 খ্রিস্টাব্দের 6 মে মধ্যপ্রদেশের সিউনি জেল থেকে লেখা চিঠিতে শরৎচন্দ্র বসুকে এ বিষয়ের উল্লেখ করে সুভাষচন্দ্র লিখেছিলেন, তিনি অর্থাৎ বিবেকানন্দ জানতেন যে যদি দেশে সত্যকার মানুষ তৈরি হয় তাহলে সংগঠনের কাজ সম্পূর্ণ হতে দেরি হবে না। স্বামীজির শিক্ষা ভাবনার মূলে ছিল তার মানুষ গড়ার পরিকল্পনা। মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, যাতে ক্যারেক্টার ফর্ম, চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। তিনি চেয়েছিলেন নীতিমূলক নয়, ইতিবাচক শিক্ষা, দুর্বলতার শিক্ষা নয়, আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা। শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ, এসব না হলে দেশের উন্নতি হবে না। স্বামীজি এবং তাঁর অনুসারী সুভাষচন্দ্র যে শিক্ষার আদর্শ ভেবেছিলেন তা ওই সত্যকার মানুষ তৈরির সংকল্প নিয়ে। আর সেই সংকল্পের মূলে ছিল দেশে প্রচলিত ইচ্ছাকৃত বিকৃত শিক্ষা ব্যবস্থা ও পদ্ধতির প্রতি তাদের তীব্র বিতৃষ্ণা। রাজা রামমোহন রায়ের মতো মানুষ পশ্চিমের জানালা খুলে যে জ্ঞানের আলোক আনতে চেয়েছিলেন, দেশের যুগ সঞ্চিত কুসংস্কারও দূর করবার জন্য, আর ইংরেজ শাসক চেয়েছিল বশংবদ এক গোষ্ঠী তৈরি করতে যাতে তাদের রাজ্য শাসন সহজ ও মসৃণ হয়। বিবেকানন্দ এই শিক্ষাকে বলছেন নেগেটিভ এডুকেশন বা নীতিমূলক শিক্ষা। তার মতে আমরা কিছু নই, এই শিক্ষাই পেয়ে এসেছি। আমাদের দেশে যে বড় লোক কখন জন্মেছে তা আমরা কখন জানতেই পারিনি। পজিটিভ অর্থাৎ অস্থিভাবপূর্ণ কিছু আমাদের শেখানো হয়নি। সুভাষচন্দ্র বললেন, উদ্ধৃতি, গভর্নমেন্ট নূতন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে বিশেষ বিবেচনার পর জানিয়েছিলেন তাদের উদ্দেশ্য হলো এমন একটি জাতি গড়ে তোলা যারা জাতিতে ভিন্ন আর সব দিক দিয়ে ইংরেজ হয়ে উঠবে। উদ্ধৃতি শেষ। এ প্রচেষ্টা সফল হয়েছিল। নতুন ধরনের বিদ্যালয়ে দেশীয় চিন্তা ও বাক্য, আহার, বেশভূষা ভুলিয়ে দেওয়া হলো। আবার উদ্ধৃতি, যে নব্য সম্প্রদায় এই সব স্কুল থেকে বের হয়ে এলো প্রাচীনকাল থেকে তারা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাহলে দরকার কি? দরকার হলো এই স্বামীজি এবং নেতাজি উভয়ই কথার মধ্যে রয়েছে দেশাত্মবোধ, আত্মপ্রত্যয়, যেটি আমি আগে বললাম, আর তার সঙ্গে আরেকটি জিনিস, সেটি হচ্ছে ধর্ম ভাবনা। উভয়ের মতেই শিক্ষা ছাত্রদের মধ্যে এই তিনটি জিনিস সঞ্চারিত করবে: দেশাত্মবোধ, ধর্ম ভাবনা আর আত্মপ্রত্যয়। দেশের সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তা বলে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া চলবে না, বরং তার প্রতি শুধু প্রতিবাদ নয়, প্রতিকার করতে হবে। জাত বিচার আর অস্পৃশ্যতার বিরুদ্ধে বারবার স্বামীজি ধিক্কার ও তিরস্কার দিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন যে জাতির ঐক্য ও সংহতির মূলে এই দুটি তীব্র কুঠারাঘাত করে চলেছে। আর ধর্মকে তিনি মনে করেছেন শিক্ষার ভিতরকার সার জিনিস। সঙ্গে সঙ্গে ধর্মের অপূর্ব এক সংজ্ঞা নির্দেশ করেছেন। বলছেন স্বামীজি, আমি আমার নিজের
বা অপর কাহারও ধর্ম সম্বন্ধে মতামতকে ধর্ম বলিতেছি না। তবে ধর্ম এমন একটি জিনিস, উদ্ধৃতি, এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্ব, মানুষকে দেবত্বে উন্নীত করে। আরো বললেন, ধর্ম ঈশ্বর বলতে অনন্ত শক্তি, অনন্ত বীর্য বোঝায়। এই এই যে কথা, অনন্ত শক্তি, অনন্ত বীর্য, সুভাষচন্দ্রের তরুণের স্বপ্ন প্রবন্ধটি যারা পড়েছেন, এক সময়, আমাদের সময় এটি পাঠ্য ছিল। এখন জানি না আমাদের পাঠ্যপুস্তক রচয়িতাদের উর্বর মস্তিষ্ক এটিকে বোধহয় পাঠ্যান্তর্ভুক্ত করবার প্রয়োজন মনে করেন না। কিন্তু এটি যারা পড়েছেন, অবশ্যই অনেকে পড়েছেন, যারা এখানে শ্রোতৃবর্গ, তারা দেখেছেন যে সুভাষচন্দ্র তরুণদের উদ্দেশ্যে ঠিক এই কথাগুলিকে আত্মগত করবার জন্য উদ্বুদ্ধ করতে চাইছেন। আত্মপ্রত্যয় বলতে বোঝায় কর্তব্যে দৃঢ়, লক্ষ্যে এবং কর্তব্য সম্পাদনে একনিষ্ঠ হওয়ার বৈশিষ্ট্য। আর শিক্ষার প্রকৃত উদ্দেশ্যই তো হলো তাই। এই বিশ্বাসকে স্বামীজি অতি উঁচুতে স্থান দিয়েছেন, বলেছেন, বিশ্বাস, 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 নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। তোমরা যদি এ দেশীয় পুরাণের ৩৩ কোটি দেবতার উপর এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতা আমদানি করিতেছে তাহাদের সবগুলির ওপরেই বিশ্বাস রাখো, অথচ যদি তোমাদের আত্মবিশ্বাস না থাকে তবে তোমরা কখনোই মুক্তি হইবে না। নিজের ওপর বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও, বীর্যবান হও, ইহাই এখন আমাদের আবশ্যক। সুভাষচন্দ্রের বিশ্বাসের উপর জোর দিয়েছে, নিজের উপরে বিশ্বাস। এই বিশ্বাসকে কার্যের চালিকা শক্তি করতে হবে। নিজের উপরে বিশ্বাস মানে নিজের ক্ষমতার উপরে বিশ্বাস এবং নিজের বিবেকের উপরে বিশ্বাস। আমার বিবেক যা বলছে আমি সেই অনুযায়ী কাজ করব। আর হ্যাঁ, তার আগে অবশ্য এমন ভাবে চরিত্র গঠন করতে হবে যে বিবেক যেন কখনো অপনির্দেশ না দেয়। বিবেক কখনো অপনির্দেশ দেয় না। পরম অবিশ্বাসী, পরম বিরাট যে অপরাধী, বিরাট অপরাধ করেছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তোমার বিবেক কি বলছে, এই যে অপরাধ তুমি করেছো একটি যুক্তিযুক্ত, সে কিন্তু হয় উত্তর দিতে পারবে না, লজ্জায় অধঃপতন হবে, নতবা নেতিবাচক উত্তর দেবে। এইখানে একটি মজার কথা মনে পড়ছে। তখন সুভাষচন্দ্র নেতাজি একদিন রাত্রিরে তার একজন খুব অল্প বয়স্ক স্টেনোগ্রাফার ছিলেন, তার নাম ভাস্করন। উনি দক্ষিণ ভারতীয়, আদর করে তাকে ভাসি ডাকতেন। একদিন রাত্রে করেছেন কি, গড়গড় গড়গড় করে খানিকটা ডিকটেশন দিয়ে বলেছেন এটা টাইপ করে নিয়ে আসো। সে বেচারা কিছুই বুঝতে পারেনি। খানিকক্ষণ পরে যখন চেয়েছেন তখন দিতে না পারাতে তিনি রেগে গিয়ে বললেন যে, ওহ, তার কাছে যিনি সৈন্যাধ্যক্ষ ছিলেন তাকে বলেন যে, কাইন্ড ইউ গিভ মি এ ডিক্টোফোন, এদের নিয়ে আমাকে কাজ করতে হয়। ভাসি তো একেবারে মুষড়ে পড়ল, আড়ালে গিয়ে কেঁদে কেটে একসা। সেই সময়
আইয়ার, তিনি তার মন্ত্রিসভাতে ছিলেন। আইয়ার সাংবাদিক ছিলেন পেশায়। আইয়ার তাকে বুঝিয়ে বললেন, শোনো, তোমার উপরে রাগ করেননি, নেতাজি রাগ করেছেন ওই বড় বড় অফিসারদের ওপরে। করে নেতাজির সম্বন্ধকে ভোলাবার জন্য নেতাজির সম্বন্ধে নানান কথা বলতে শুরু করলেন। করে ওনাকে দেখালেন ওনার স্বাক্ষর সংগ্রহের বইটি, খাতাটি। উনি বললেন যে তিনি একবার নেতাজিকে বলেছিলেন স্বাক্ষর দিতে, করে খাতাটি এগিয়ে দিয়েছিলেন। নেতাজি স্বাক্ষর দেওয়ার আগে পাতা উল্টে দেখলেন আগের স্বাক্ষরটি মহাত্মা গান্ধী। তাতে মহাত্মা গান্ধী লিখেছেন, একবার বিবেক যেটিকে সত্য বলে নির্ধারণ করবে সারা জীবন তাকেই তুমি আঁকড়ে থাকবে, তার থেকে বিচ্যুত হবে না। তিনি নাকি মুচকি হেসে লিখলেন, বিবেক যখন যেটিকে সত্য বলে নির্দেশ করবে সেই পথেই তুমি অগ্রসর হবে, বলেই সই দিয়েছিলেন। এই যে বিবেক তোমাকে যে পথ নির্দেশ করবে, জীবনের ক্রান্তি পথে যখন তুমি নতুন পথের দিশা তোমার দরকার হবে, তখন বিবেককে জিজ্ঞেস করবে। আর এই যে বিবেককে জিজ্ঞেস করে সেই পথে চলা, এর নামই হচ্ছে আত্মবিশ্বাস। যে বিশ্বাস স্বামীজি বারবার নানান ভাবে বলেছিলেন। সেই যে তার বিখ্যাত উক্তি, old religion says that he is an atheist who does not believe in God. Modern religion says that he is an atheist who does not believe in himself. কাজে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। তো এই অসীম দৃঢ়তা নিয়ে তিনি একবার সুভাষচন্দ্র এই বিশ্বাস অর্জন যেমন নিজে করেছিলেন, অন্যকে তেমনি বিশ্বাস অর্জনের উপরেই জোর দিতে বলেছেন। হেমন্ত সরকারকে একবার তিনি লিখছেন 22 মে 1914, উদ্ধৃতি, কাম হোয়াট মে, আমি আমার খুঁটি ছাড়িতেছি না। আমার লাইফে ফেইলিয়ার বা সাকসেস অন্যের চোখ দিয়ে মেজার করি না, আমি নিজের চোখ দিয়ে করি। এবং আরো আমি ফেইলিয়ার বা সাকসেসের জন্য কেয়ার করি না, প্রোভাইডেড আই এম ট্রু টু মাই আইডিয়াল। তারপর লিখলেন, আরো মোক্ষম কথা, উদ্ধৃতি, আর এখন নিজের উপর বিশ্বাস খুব বেড়েছে। আবার লিখলেন এবার এক মোক্ষম কথা, আমার এখন নিজের উপরে বিশ্বাস খুব বেড়েছে। সংসারের স্রোতে ফেলে দিলে ডুবিব না বা স্রোতে ভেসে যাব না, এতটা বিশ্বাস আছে। I have faith in my intellectual power and I believe I am not narrow hearted. এখন একটা কিছু করে যেতে পারবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। লক্ষণীয়, এখানে সুভাষচন্দ্রের কথার মধ্যে স্বামীজি যেন মূর্ত হয়ে উঠেছেন। না, মনে হচ্ছে যেন স্বামীজি সুভাষচন্দ্রের মুখ দিয়ে বলছেন। ওই যে সুভাষচন্দ্র বললেন না আদর্শের প্রতি স্থির থাকার কথা, এ তো স্বামীজি বলেছিলেন আমেরিকাবাসীদের গীতার কর্মযোগ ব্যাখ্যা করতে গিয়ে, উদ্ধৃতি, এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করিতে হবে, কৃতদাসের মতো নয়। আরো বলেছিলেন, উদ্ধৃতি, যে কোনো কর্তব্য আসুক না কেন, তাহা যেন আমরা সাগ্রহে করিয়া যাইতে পারি, সর্বদাই যেন কর্তব্য সম্পাদনের জন্য সর্বান্তকরণে প্রস্তুত থাকিতে পারি, তবে আমরা নিশ্চয়ই আলোক দেখিতে পাইব। সুভাষচন্দ্র ইন্টেলেকচুয়াল পাওয়ারের কথা বলছেন, বিবেকানন্দ একে বলেছেন আত্মিক শক্তি। আর এর মধ্যে আত্মপ্রত্যয়ের সঙ্গে ধর্মের সংযুক্তি ঘটে।
শিক্ষাকে তিনি ধর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করে রাখার কথা বলেছিলেন। আর ধর্মের সংজ্ঞা তো তিনি দিয়েছিলেন, তা আমরা আগে বললাম। এই ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেখিয়েছিলেন যে ভারত হচ্ছে আধ্যাত্মিকতার জন্মভূমি। প্রাচ্য ও পাশ্চাত্যের বিস্তীর্ণ ভূমিখণ্ডে বিচরণ করে স্বামীজি দেখেছিলেন রাজনীতি কোনো কোনো জাতির মূল ভিত্তি, কারো বা মানসিক উন্নতি বিধান, কারো বা অন্য কিছু, কিন্তু উদ্ধৃতি কিন্তু আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম। শুধু ধর্মই, উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড। উহারই উপর আমাদের জীবন রূপ প্রাসাদের মূল ভিত্তি স্থাপিত। সুভাষচন্দ্রের কর্মভূমিতে রাজনীতি এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। এই রাজনীতির ভিত্তি ছিল জাতীয়তাবোধ। কিন্তু এই জাতীয়তাবোধ কোনো সংকীর্ণ জাতীয়তাবোধ নয়। স্বাদেশিকতার বোধের বিরাট প্রসারণের ফলে যে বিশ্ব মানবতা বোধ বা মানব প্রেম জন্ম নেয়, এ ছিল সেই অনন্য এক অনুভূতি। স্বামীজি যেমনটা লিখেছিলেন, প্রেম সমগ্র বিশ্বকে আপনার গৃহ সদৃশ করিয়া লয়। সুভাষচন্দ্র লিখেছেন, বালক বয়সে স্বামীজির রচনাবলী পাঠ করে এই ধর্ম, জাতীয়তাবোধ ও রাজনীতির মধ্যে সাযুজ্য স্থাপন করে তিনি ও তার সঙ্গী সাথীরা সচেষ্ট হয়েছিলেন। উদ্ধৃতি, আমাদের প্রধান উদ্দেশ্য ছিল শুধু মতবাদের ক্ষেত্রেই নয়, বাস্তব জীবনেও ধর্ম ও জাতীয়তাবোধের মধ্যে একটি সমন্বয় সাধন। তখনকার দিনে কলকাতার রাজনৈতিক আবহাওয়ায় এই জাতীয়তাবোধের গুরুত্ব অনিবার্য ছিল। স্বামীজি ও সুভাষচন্দ্র দুজনেই বিশ্বাস করতেন যে উপযুক্ত এবং প্রকৃত শিক্ষাই মানুষকে প্রকৃত স্বাদেশিক ও জাতীয়তাবাদী করে তুলতে পারে। তাই তারা দুজনে জনশিক্ষা প্রসারের ওপর জোর দিয়েছিলেন। বিবেকানন্দ বলতেন, ভারতবর্ষ পাশ্চাত্যকে অনেক কিছু দিতে পারে, আন্তর সম্পদে সে পাশ্চাত্য অপেক্ষা অনেক গুণ বেশি বলিয়ান। এই বোধ আনার জন্যই রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা আমদানি করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথও কৃতজ্ঞ চিত্তে সে কথা স্মরণ করেছিলেন। সুভাষচন্দ্র বিবেকানন্দ চেয়েছিলেন আদর্শ ভারতীয় হতে গেলে তার ভিতরে থাকবে প্রাচীন উপনিষদের সুউচ্চ ভাবনা, আর বাইরে থাকবে প্রকৃত এবং আদর্শ আধুনিক শিক্ষার ঔজ্জ্বল্য। সুভাষচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে এই আদর্শকে রূপ পেতে লিখেছিলেন তিনি। উদ্ধৃতি, ঈশ্বরচন্দ্রের জীবনে নিষ্ঠাবান পাণ্ডিত্যের মতোই আদর্শ গড়ে উঠেছিল। তিনি হয়ে ওঠেন আধুনিক বাংলা গদ্যের জনক, পাশ্চাত্য বিজ্ঞান ও সংস্কৃতির নায়ক, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও মানবপ্রেমী। লক্ষণীয়, স্বামীজিও বিদ্যাসাগরের শ্রেষ্ঠত্ব অকুণ্ঠ চিত্তে স্মরণ করেছেন। বলেছেন তিনি, উদ্ধৃতি, উত্তর ভারতে আমার বয়সে এমন কোনো একজন লোক নাই যাহার উপর তাহার অর্থাৎ বিদ্যাসাগরের প্রভাব না পড়িয়াছে। একই রকম শ্রদ্ধা তাঁর ছিল রামমোহনের প্রতিও। এই যে জনশিক্ষার কথা বললাম, স্বামীজি বিবেকানন্দের নির্দেশ, দেশ ও দেশবাসীর প্রথম ও প্রধান লক্ষ্যই হওয়া উচিত জনশিক্ষা প্রচার। ভারী সুন্দরভাবে তিনি বললেন, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমার গরিবদের কথা মনে পড়িয়া অশ্রু বিসর্জন করিতাম। কেন এ পার্থক্য হইল? শিক্ষা, জবাব পাইলাম। আরো বললেন এক মোক্ষম কথা, চণ্ডালের বিদ্যা শিক্ষার যত আবশ্যক,
ব্রাহ্মণের তত নহে। যদি ব্রাহ্মণের ছেলেকে একজন শিক্ষার আবশ্যক, চণ্ডালের ছেলে 10 জন আবশ্যক। কারণ যাহাতে প্রকৃতি স্বাভাবিক প্রখর করে নাই, তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। খুবই বাস্তব কথা। অবশ্য চণ্ডালের কথাটিকে এখানে কিন্তু আক্ষরিক অর্থে ধরলে চলবে না। চণ্ডাল বলতে তিনি অনগ্রসর, নিচু জাতি ইত্যাদি ব্যবহার না করে চণ্ডাল শব্দটা প্রয়োগ করে একটা বিরাট ধাক্কা দিতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন সমাজের নিম্নতম স্তরে শিক্ষার অমৃত ধারা বইয়ে দেওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি। সুভাষচন্দ্র দেখছি 1921 সালের 2 মার্চ কেমব্রিজ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিজের জীবনের লক্ষ্য সম্বন্ধে লিখছেন। উদ্ধৃতি: জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের দিক দিয়া কাজ করিবার অনেক সুবিধা আছে। লক্ষণীয়, এই সময় স্বামীজি আইসিএস এর চাকরি ছেড়ে দিতে কৃতসংকল্প হয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের কথা ভাবছেন। আর লক্ষণীয় যে তখনই তিনি মনে জনশিক্ষা প্রসারের কথা ভাবছেন। নিঃসন্দেহে এটি একলব্য শিষ্যের বিবেকানন্দ অনুধ্যানের ফল। কিন্তু এটি শুধু তাত্ত্বিক ভাবনা না, স্বামীজি ও সুভাষচন্দ্র দুজনেরই পদ্ধতি ও প্রণালী উদ্ভাবনের জন্য চিন্তা করেছে, বলেছেন। মাদ্রাজে, বর্তমান চেন্নাই, স্কুল শিক্ষক এবং অনুগত শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে শিকাগো থেকে 28 মে 1894 তারিখের চিঠিতে স্বামীজি এই জনশিক্ষা প্রসারের ব্যবহারিক দিকের সম্বন্ধে বলেছিলেন। প্রথমে কিছু অর্থ সংগ্রহ করে একটা ভান্ডার মানে ফান্ড খুলতে হবে। তারপর শহরের দরিদ্রদের আবাসস্থলে একটি মাটির কুটির এবং ছোট প্রেক্ষাগৃহ মানে হল বানাতে হবে। কতগুলি ম্যাজিক লণ্ঠন, মানচিত্র এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য মানে কেমিক্যালস জোগাড় করতে হবে। প্রতি সন্ধ্যায় সেখানে গরিব, অনুন্নত, এমনকি তথাকথিত অস্পৃশ্য মানুষদের জড়ো করে উপরিউক্ত জিনিসের সাহায্যে জ্যোতিষ, ভূগোল, বিজ্ঞান শেখাতে হবে। এই শিক্ষাদান হবে সহজবোধ্য চলতি ভাষায়। এর জন্য সংগ্রহ করতে হবে শুধু সংগ্রহ নয়, তৈরি করতে হবে একদল অগ্নিমন্ত্রে দীক্ষিত যুবক। প্রথমে হয়তো এর পরিসর ক্ষুদ্র হবে, কিন্তু সময়ের সঙ্গে এর পরিধি বাড়াতে হবে। স্বামী ব্রহ্মানন্দজিকেও গুরু ভাইদের শিক্ষাদানের জন্য বিজ্ঞানের বই, অনুবীক্ষণ যন্ত্র সংগ্রহের পরামর্শ দিয়েছে। এই যেন মুন্ডকোপনিষদ কথিত অপরাবিদ্যা ও পরাবিদ্যার প্রশস্তি। অপরাবিদ্যা হচ্ছে সাধারণ পার্থিব বিদ্যা। এই বিদ্যা সংগ্রহ করে সেই দীপালোকে পন্থা অনুসরণ করতে হয় পরাবিদ্যার উজ্জ্বল আলোক মণ্ডলে উপনীত হবার। স্বামীজি বিদ্যাকে ভাগ করলেন আরো বাস্তব প্রয়োজনের প্রেক্ষিতে। খালি পেটে সাধনা হয় না, দেশের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়োজনের প্রেক্ষিতে বিদ্যার প্রসার দরকার। আর সেই জন্য দরকার রাজনৈতিক স্বাধীনতা। আর পারমার্থিক স্বাধীনতা বা মুক্তিকে সবার উপরে স্থান দিলেও রাজনৈতিক স্বাধীনতাকে তিনি বরং বলেছিলেন প্রথমেই দরকার। দেশকে সব রকম দুরবস্থা থেকে মুক্ত করে গৌরবোজ্জ্বল রূপ দেওয়ার প্রয়াসকেই তিনি ভারত সন্তানদের একমাত্র লক্ষ্যস্থল নির্দিষ্ট করে দিয়েছিলেন। তাই আগামী 50 বছর দেশকেই একমাত্র উপাস্য দেবতা রূপে চিহ্নিত করে দিয়েছিলেন। সুভাষচন্দ্র স্বামীজির মধ্যে প্রজন্মান্তরের পার্থক্য। সুভাষচন্দ্র রাজনৈতিক স্বাধীনতা লাভকে অগ্রাধিকার দিলেও অবশ্যই ভারত আত্মার মহার্ঘতম আধ্যাত্মিক দেশ স্বাধীন হলে জনসংখ্যার প্রসার রাষ্ট্রের অন্যতম প্রধান করণীয় বিষয় হবে, একথাও বলেছিলেন।
জাতীয় মহাবিদ্যালয়ে অধ্যাপনা করার সময় থেকে এই ভাবনা তাকে পেয়ে বসেছিল। তার মতে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ে একটা খারাপ অর্থাৎ আদর্শের অনুকরণ। লক্ষণীয়। এইখানে অবশ্য স্বামী সুভাষচন্দ্রের ভাবনার সঙ্গে আশুতোষের ভাবনার পার্থক্য আছে, তো তার চুলচেরা বিশ্লেষণে আমরা এখানে যাচ্ছি না। সুভাষচন্দ্র বলছেন যে ওই জাতীয় বিদ্যাপীঠের যে শিক্ষার সিলেবাস, পাঠ্যক্রম ইত্যাদি তৈরি করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়, কারণ লর্ড কার্জন আবার কলকাতা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিন্তু অসাধারণ একটি উক্তি করেছিলেন যে কেমব্রিজ বিজ্ঞানের দিকে সবাইকে হারিয়েছে, অক্সফোর্ড সাহিত্যের দিকে অর্থাৎ কলা বিদ্যার দিকে সবাইকে হারিয়েছে, মানে ইংরেজের রাজত্বের মধ্যে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান এবং সাহিত্য উভয়তেই যার অবদান ইংরেজ রাজত্বের মধ্যে নেই। কিন্তু এই যে জাতীয় বিদ্যাপীঠের সিলেবাস তৈরি করার ক্ষেত্রে তিনি বলছেন প্রশ্নপত্র তৈরি লক্ষণীয়। এই প্রশ্নপত্র তৈরি কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ। এই প্রশ্নপত্র তৈরি করেছিলেন কিন্তু শরৎচন্দ্র। তো সেখানে তিনি বলছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের লন্ডন বিশ্ববিদ্যালয়ের একটি খারাপ আদর্শের অনুকরণ। তার ভাবনা ছিল বিশ্ববিদ্যালয়কে কর্পোরেশনের সঙ্গে সংযোগ রেখে চলতে হবে। 1926 এপ্রিলে মান্দালয় জেল থেকে সন্তোষ কুমার বোসকে একটি পত্রে এই জনশিক্ষা প্রসারে কর্পোরেশনের ভূমিকা তিনি নির্দেশ করেছেন। বিভিন্ন ওয়ার্ডে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করতে হবে রীতিমতো পরিকল্পনা করে। এই দায়িত্বে থাকবেন শিক্ষা আধিকারিক। তাকে কিন্ডারগার্টেন প্রথা ও শিক্ষার সমস্যা, বিশেষত শিশুদের মনস্তত্ত্ব বুঝতে হবে। বিভিন্ন শ্রেণীর শিশুদের জন্য আদর্শ পাঠ্যপুস্তক উপযুক্ত লোকদের দ্বারা লেখাতে হবে। শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র করতে হবে। এক কথায় শিক্ষা বিভাগকে একটি পূর্ণ বিভাগে পরিণত করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয় যে উচ্চ শিক্ষা দিচ্ছে, কর্পোরেশন একেবারে শিশুদের মধ্যে শিক্ষার ব্যবস্থা করছে। তাহলে বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষা নিয়ে নিজেকে ব্যাপৃত রাখবে না, অর্থাৎ এর মধ্য দিয়ে বিদ্যাসাগর যেটি বলছেন, শিক্ষার মধ্যে থাকবে একটি ধারাবাহিকতা, কন্টিনিউইটি। অর্থাৎ আমি শুধু উচ্চশিক্ষার কথা যদি ভাবি, তাহলে উচ্চশিক্ষা দেব কাদের? মাটির ঢেলাগুলিকে যারা তৈরি করছে, মাটির ঢেলাগুলিকে যারা তৈরি করে প্রাথমিক রূপ দিচ্ছে, পরে সেই রূপকে বর্ণ বৈচিত্র্যে উদ্ভাসিত করে প্রতিমা তৈরি করার কাজ যদি উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় করে,
তাহলে মাটির ঢেলা তৈরি করা হচ্ছে ওই যারা শিশু শিক্ষার জন্য ব্যবস্থা করছেন তাদের কাজ। ফলে এর মধ্যে যদি একটি ধারাবাহিকতা না থাকে তাহলে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে, শিক্ষার বিষয় ঠিকমতো বিষয়ের দিকে ঠিকমতো লক্ষ্য রাখা যাবে না, ফলে সেই শিক্ষা কার্যকরী হবে না। সেই জন্য কর্পোরেশনকেও আজকাল অবশ্য যে বলা হয়, খুব সঙ্গতভাবেই বলা হয় যে কর্পোরেশনকে এই শিক্ষা ব্যবস্থা, কর্পোরেশন স্কুলগুলো তো উঠেই গেছে আজকাল, এবং সেই প্রসঙ্গে বলা হয় যে কর্পোরেশনকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জড়িত হওয়ার প্রয়োজন নেই। সেটা তো সময়ের আবহে, সময়ের প্রেক্ষিতে করণীয় বা দৃষ্টিভঙ্গি পাল্টাতেই পারে, কিন্তু সেই সময় জাতি যখন পরাধীন, সেই সময় সুভাষচন্দ্র এই জনশিক্ষাকে বা শিক্ষাকে জনমুখী করার জন্য ওই কর্পোরেশনকে একেবারে শিশুদের মধ্য থেকে শিক্ষা, সত্যিকারের শিক্ষা, আদর্শ শিক্ষা অনুপ্রবিষ্ট করে তারপরে তাদের একেবারে ধারাবাহিকভাবে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত অগ্রসর করাবার একটি পরিকল্পনা তার এই কথার মধ্যে আমরা নিহিত দেখতে পাচ্ছি। এবং সেখানে ওই যে আগেই বলেছি যে প্র্যাকটিক্যাল দিক দিয়ে নজর দিয়েছিলেন, এবং সেখানে তিনি বলছেন যে শিশু মনস্তত্ত্ব বুঝতে হবে এবং সেই জন্য উপযুক্ত লোকদের দিয়ে পাঠ্যপুস্তক লেখাতে হবে। 1934-এর 27 সেপ্টেম্বর কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে প্রদত্ত ভাষণে তিনি বললেন, উদ্ধৃতি, 1923-24 খ্রিস্টাব্দে সামান্য কয়েকটি স্কুল নিয়ে শুরু করে 1930-এর মধ্যে 30-এর 1 সেপ্টেম্বর স্কুলের সংখ্যা হয়েছে 218টি। এর মধ্যে 137টি ছেলেদের এবং 81টি মেয়েদের স্কুল। তাহলে শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য এই শিক্ষা প্রয়োজনীয়তা তিনি বুঝেছিলেন এবং শিক্ষা প্রসারের ব্যবস্থাও তিনি করেছিলেন এই কর্পোরেশনের মাধ্যমে। 1938-এর ফেব্রুয়ারি মাসে হরিপুরা কংগ্রেসের সভাপতি, তখন তো রাষ্ট্রপতি বলা হতো, তিনি বললেন, উদ্ধৃতি, দারিদ্র, নিরক্ষরতা ও ব্যাধি দূর করা সম্পর্কে, সেই সঙ্গে বিজ্ঞানসম্মত উৎপাদন ও বন্টন সম্পর্কে আমাদের প্রধান প্রধান সমস্যাগুলিকে সমাজতান্ত্রিক উৎপাদন ও বন্টন সম্পর্কে আমাদের প্রধান এই বিষয় ভুল হলো, আবার বলছি, দারিদ্র, নিরক্ষরতা ও ব্যাধি দূর করা সম্পর্কে, সেই সঙ্গে বিজ্ঞানসম্মত উৎপাদন ও বন্টন সম্পর্কে আমাদের প্রধান প্রধান সমস্যা সুভাষচন্দ্র ঠিক তাকেই গুরুত্ব দেন। এক্ষেত্রে আরেকজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটি হচ্ছে আমাদের মেঘনাদ সাহা। এই কথা আমরা আগে বলেছি। স্বামীজি তারপরে তো সুভাষচন্দ্র 17 জানুয়ারি 1941 রাত্রি 1:30টার সময় গোপনে গৃহত্যাগ করলেন, এ তো আমরা জানি। তারপরে 1941-এর ফেব্রুয়ারিতে তিনি বেতার ভাষণ দিলেন, তখন তার মাথায় বিরাট দায়িত্ব। সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি যে দেশকে
বিদেশির শৃঙ্খল থেকে মুক্ত করাই একমাত্র তিনি তখন তার দায়িত্ব এবং কর্তব্য হিসেবে গ্রহণ করছেন। কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বক্তৃতার মধ্যে ভবিষ্যতের কর্মপন্থার কথা যখন কিছু কিছু উকি দিচ্ছে, তখন তিনি বলছেন যে স্বাধীন ভারতবর্ষ, অর্থাৎ কিভাবে তিনি বলছেন, তিনি শ্রোতৃবর্গের কাছে আগামী দিনে স্বাধীন ভারতবর্ষের উজ্জ্বল এক ছবি যখন তুলতে চেয়েছেন, তখন সেখানে লিখছেন যে স্বাধীন ভারতবর্ষে দেশজ শিক্ষা, কুটির শিল্প, ভারী শিল্প, বিজ্ঞান গবেষণার প্রসার আমরা করব। অর্থাৎ তার মনের মধ্যে এগুলো রয়ে গেছে, মনের মধ্যে এগুলো রয়ে গেছে। আর আগেই আমরা দেখিয়েছি যে স্ত্রী শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল। স্ত্রী শিক্ষার ক্ষেত্রে তো বিবেকানন্দের যে ভাবনা, প্রচার, প্রয়াস, এ নিয়ে তো আলাদা বক্তৃতাই একটি দেওয়া যায়। তিনি সেই বিখ্যাত কথা তার যে পাখি এক ডানায় উঠতে পারে না, সেই জন্য স্ত্রী শিক্ষার জন্য তিনি কতগুলো প্র্যাকটিক্যাল দিকের কথা ভেবেছিলেন। নতুন এক আশ্রম করতে চেয়েছিলেন, সেই আশ্রমে মেয়েরাই সমস্ত রকম দায়িত্ব নেবে ইত্যাদি, এই সমস্ত তিনি বলেছিলেন। সুভাষচন্দ্র এই যে স্ত্রীদের মধ্যে শিক্ষা প্রচারকে কিভাবে মানুষের মনে গেঁথে দিয়েছিলেন, সেটি হচ্ছে এক অসাধারণ দিক। ওই যে বলেছি যে এখন হয়ে গেল কি, আগে তো তবু তার মনে চিন্তা ছিল, কর্পোরেশনের মেয়র যখন, তখন তিনি ব্যবস্থা করছেন, এবং তার বক্তৃতার মধ্যে হরিপুরা কংগ্রেস আমরা দেখলাম যে তিনি শিক্ষার কথা ভাবছেন বা শিক্ষা পদ্ধতির কথা ভাবছেন, অর্থাৎ থিওরিটিক্যাল দিকও তিনি নজর দিচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যাল দিক তিনি দেখালেন যে মেয়েরা কোনো বিষয়েই পিছিয়ে থাকতে পারে না। অর্থাৎ পরোক্ষভাবে আমরা দেখলাম যে মেয়েরা পুরুষের সঙ্গে সমানভাবে তারা এগিয়ে যেতে পারে। ঝাঁসির রানী, এই ঝাঁসির বাহিনী প্রতিষ্ঠা, এই যে ঝাঁসির বাহিনী প্রতিষ্ঠা, এটি সুভাষচন্দ্রের একটি অসাধারণ কীর্তি। অর্থাৎ স্বামীজি বলেছিলেন পাখি এক ডানায় উঠতে পারে না, অর্থাৎ দেশকে স্বাধীন করতে গেলে শুধুমাত্র পুরুষদের প্রয়াসই একমাত্র কাঙ্ক্ষিত হবে না, মেয়েদেরও সমানতালে এগিয়ে যেতে হবে। একেবারে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সুভাষচন্দ্র দেখালেন যে মেয়েরা কি করতে পারে, এবং সেখানে শাহনওয়াজ খান জানাচ্ছেন, দৈনিক উদ্ধৃতি, দৈনিক কুচকাওয়াজের সময় মার্চ পাস্টে রানী ঝাঁসি বাহিনী আগে থাকতো, সর্বাধিনায়ক নেতাজির এক ধাপ নিচে থাকতেন রানী বাহিনীর সর্বাধিনায়িকা লক্ষ্মী স্বামীনাথন, তারপরে ভোসলে, জামান কিয়ানি, শাহনওয়াজ খান, এসি চ্যাটার্জি প্রভৃতি পদাধিকারীরা। তো এই যে বিবেকানন্দ বলেছিলেন না যে আমাদের প্রথম কাজ হবে একদল নরনারী সংগ্রহ করা যারা সংকল্প সিদ্ধির জন্য চরম ত্যাগ ও দুঃখ বরণ করতে প্রস্তুত। আর নেতাজি দেখালেন যে মেয়েরা কতটা
দুঃখ বরণ করতে পারে। এটি বিখ্যাত ঘটনা। শাহনওয়াজ খান বলেছেন যে একবার নেতাজি অনুভব করলেন, প্রয়োজন বোধ করলেন যে একটি গুপ্তচর বাহিনী তৈরি করতে হবে। তিনি তখন বললেন যে এরকম গুপ্তচর বাহিনী তৈরি করব ইত্যাদি। এই করবার জন্য কে কে অগ্রসর হবে, কে কে চাইছে বলো, করে এবার বলে দিলেন যে গুপ্তচর বাহিনী তাদের ভাগ্যে কি ঘটতে পারে যদি তারা ধরা পড়ে। মজা হচ্ছে, এগিয়ে এলেন যখন পুরুষ কিছু সৈনিক এগিয়ে এলেন, কিছু মেয়ে এগিয়ে এলেন ঝাঁসি রানী বাহিনীর থেকে। তাদের তিনি বললেন যে তোমাদের অন্য কাজ আছে, যুদ্ধক্ষেত্র ছাড়া তোমাদের তো অন্য কাজ রয়েছে, এই কাজ তোমাদের জন্য নয়। কেননা যদি তোমরা ধরা পড়ো তাহলে পরে তোমাদের লাঞ্ছনা কোন সীমায় যেতে পারে তোমরা ভাবতে পারবে না। ঝাঁসি রানী বাহিনী সেই মেয়েরা তারা দৃঢ় সংকল্প হলেন যে বলে উঠলেন যে পুরুষরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন। তারা রীতিমতো নেতাজিকে বললেন যে আপনি তাহলে তাদের থেকে আমাদের ন্যূন মনে করছেন। তো কাজেই স্বামীজির যে স্ত্রী শিক্ষার কথা তিনি ভেবেছিলেন, স্ত্রী শিক্ষার মধ্য দিয়ে যে উন্নত এক পরিকল্পনার কথা ভেবেছিলেন নেতাজি সুভাষচন্দ্র, কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি সেই জিনিস তিনি দেখিয়ে দিলেন। কাজেই আমরা দেখতে পাই যে এই স্বামীজি মেয়েদের মধ্যে অমিত সম্ভাবনার লক্ষ্য করেছিলেন। স্বামী নেতাজিও অমিত সম্ভাবনা দেখেছিলেন। আর দেখেছিলেন একটি জিনিস, যে তাদের মধ্যে রয়েছে একটি সুপ্ত আবেগ, যেই আবেগ দিয়ে তারা অসাধ্য সাধন করতে পারে। সেই জন্য তিনি বলেছিলেন, উদ্ধৃতি, আমি চাই ভারতীয় বীর নারীদের নিয়ে একটি সৈন্যবাহিনী যারা হবেন মৃত্যুকে নস্যাৎ করবার বাহিনী। বলেছিলেন ডেথ ডিফাইং রেজিমেন্ট। পরে যেটা এই ঝাঁসি রানীর কথা, তাহলে এই ছিল তার ঝাঁসির বাহিনীর মেয়েদের কাছে যে উদ্দেশ্য তিনি স্থাপন করেছিলেন, এবং সেই আশা ব্যর্থ হয়নি। আমরা ঝাঁসি রানী বাহিনীর বিভিন্ন সৈনিকের যে কথা আমরা পড়েছি তাই দিয়ে সে বিস্তারিত করতে গেলে আজকে আমাদের এই ক্ষেত্রে মানে সময়ের মধ্যে কুলোবে না, কাজে আমরা তার মধ্যে যাচ্ছি না। শুধু একটি জিনিসের কথা আমরা আবার বলছি, যে স্বামীজি শৈশবের অভিজ্ঞতা থেকে স্বামীজি লিখেছিলেন তার ছোট বয়সে তার পিতৃদেব একটি ছোট বই তার হাতে দিয়ে বলেছিলেন ঈশ্বর এই রকম, এই জিনিস এই রকম। শিক্ষা শাস্ত্রী স্বামীজির প্রশ্ন ছিল, আমার মনে ওইসব ভাব ঢুকাইয়া দিবার তাহার কি প্রয়োজন ছিল। সোজা কথায় স্বামীজি কথায় স্বাধীনতা আনতে হবে, স্বাধীনতা মধ্যে থাকতে হবে। স্বামীজির ভাবশিষ্য সুভাষচন্দ্র দেখছি বলছেন স্পেন্সার তাকে আকৃষ্ট করেছিল, বিস্তৃত বলেননি, তবে বুদ্ধিমত্তা ও নৈতিকতা, বিশেষ করে ইন্টেলিজেন্স অফ স্কুল চিলড্রেন প্রসঙ্গে তিনি যেসব চিন্তা নায়কদের লেখা পড়তেন তাতে স্পেন্সারের নাম আছে। বিবর্তনের দ্বান্দ্বিক চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে হেগেল তার বেশি সমর্থন পেলেও স্পেন্সারকে
সারবত্তাহীন নয় বলেই সুভাষের বিশ্বাস ছিল। এবং তার যে শিক্ষা ধারণা এর মধ্যে, অর্থাৎ ওই যেটাকে স্বামীজি বলছেন যে যুক্তি, অর্থাৎ আগেই প্রাগ ধারণা কোনো শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দেওয়াটা উচিত হবে না। তাকে ধারণা গড়ে নিতে হবে, অর্থাৎ একটি যুক্তি বিজ্ঞান তার পাঠ্যসূচির মধ্যে, প্রতিটি বিষয়ের মধ্যে একটি যুক্তি পূর্ণতা আনতে হবে। সে যেন যুক্তি করে বিচার করে তবেই বিশ্বাস করে। আমরা দেখছি যে সেখানে আমরা বিস্তৃত বিবরণ কিছু কিছু পাই, সব ক্ষেত্রে হয়তো পাই না, কিন্তু দেখেছি যে রবীন্দ্রনাথ ওই যে বললাম যে জাতীয় বিদ্যাপীঠের যে প্রশ্নপত্রগুলো তৈরি করেছিলেন, এই প্রশ্নপত্রগুলো তার কালেক্টেড ওয়ার্কস এর মধ্যে, রচনাবলীর মধ্যে পাওয়া যায়। সেখানে আমরা দেখব যে কিভাবে মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া না দিয়ে যুক্তির উপরে জোর দিচ্ছে। একটি উদাহরণ শুধু দিচ্ছি, এটা দিচ্ছেন অমুক কবিতায় কি কি উপমা ব্যবহৃত হয়েছে বলো। এইবার বলছেন মানে কবিতাটি দেখে নেওয়ার অধিকার আছে, অর্থাৎ কবিতাটি মুখস্থ করার দরকার নেই, কবিতাটা দেখে তুমি বলো। অর্থাৎ মুখস্থ বিদ্যার উপর থেকে যুক্তির উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা ধরে নিতে পারি যে এই যে ধরনের শিক্ষা পদ্ধতি যে তারা তৈরি করেছিলেন, সেগুলো নিশ্চয়ই সেখানকার যে পরিচালক মণ্ডলী তারা একসাথে বসে তৈরি করেছিলেন, যার জন্য রবীন্দ্রনাথ এই ধরনের প্রশ্ন তৈরি করেছিলেন। বা হয়তো হতে পারে যে রবীন্দ্রনাথের চিন্তাধারা দিয়ে তারা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু এখানে আমরা বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র উভয়ের মধ্যে এই জিনিসটি আমরা দেখি। আরেকটি হচ্ছে যে খেলাধুলার প্রতি আর আকর্ষণ, তিনি নিজে খেলাধুলা করেননি ছোটবেলায়, সেই জন্য ওই যে ছিল যে স্কুলে এসে তিনি ওই স্পোর্টসে কৃতকার্য হতে পারতেন না, এবং সেই জন্য তাকে সবার উপহাসাস্পদ হতে হয়েছিল। কিন্তু এইখানে যখন নিজে বললেন, যখন তিনি কলেজে পড়তে এলেন, তখন তিনি ওই ওই কি বলে এনসিসি যেটা ছিল আর কি তখনকার দিনে, এনসিসির মতন যে ইয়ে ছিল, সেইখানে যোগ দিলেন, দিয়ে তিনি বন্দুক চালনা শিখলেন ইত্যাদি। অর্থাৎ এই যে শরীর গঠন, এই শরীর গঠন যে শিক্ষার একটি অংশ হওয়া উচিত, এটি তিনি তখন বুঝলেন। আর বিবেকানন্দ তো প্রথমেই বলেছিলেন, আগাগোড়া বলেছিলেন যে একটি কর্মিষ্ঠ হতে গেলে পরে একটি বলশালী দেহ যদি না থাকে তাহলে পরে তো সেটা সম্ভব নয়। আর একটা যেটা জিনিস ছিলেন সেটা হচ্ছে ব্রহ্মচর্য। এই পূর্ণ ব্রহ্মচর্যের উপরে জোর দিয়েছিলেন বিবেকানন্দ। আর এই পূর্ণ ব্রহ্মচর্য অভ্যাস করেছিলেন সুভাষচন্দ্র, এবং শিক্ষার্থীদের মধ্যে এই পূর্ণ ব্রহ্মচর্যের প্রসারের কথা তিনি বলেছিলেন। ব্রহ্মচর্যের বিধান দিয়েছিলেন তিনি এইভাবে। আর শেষ কথা আরো বলা যায়, কিন্তু আমাদের সময় শেষ হয়ে এসেছে, কাজে আমি আর দীর্ঘায়িত করব না, শুধু বলবো এই যে যে ধারণা তারা বা ভাবনা তারা আমাদের সামনে রেখেছিলেন, সেইগুলি কি আমাদের
এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় অংশীভূত হয়েছে? আমাদের শিক্ষা প্রয়াসে কি সেটা প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, হবার প্রয়াস কিন্তু ছিল। আমাদের প্রথম যে শিক্ষা কমিশন হয়, রাধাকৃষ্ণন কমিশন, সর্বেপল্লী রাধাকৃষ্ণন যার শিষ্য ছিলেন, তিনি কিন্তু এই যে দুজনেরই ধর্ম, একটি উদাহরণ শুধু দিচ্ছি, যে ধর্ম ভাবনা রাখতে হবে। তিনি বলেছিলেন প্রত্যেক দিন স্কুল শুরু হওয়ার আগে 2 মিনিট ছাত্রদের নীরবতা পালন করা আবশ্যক করতে হবে, কেননা তার মধ্য দিয়ে তাদের ব্রহ্মচর্যের ধারণা হবে, তাদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে ধারণা হবে। এইরকম আরো অনেক ছিল, কিন্তু সেগুলো হয়নি। যদি হতো তাহলে হয়তো আমাদের অন্যরকম হতো, কিন্তু এখনো কি সম্ভব? জানি না সম্ভব কিনা। আমাদের তো আমরা জীবন শেষ করে এনেছি। যাদের উপরে আজকাল এই দায়িত্ব ন্যস্ত রয়েছে তারা হয়তো ভাবতে পারেন, বা তাদের ভাবা উচিত। অবশ্য ঔচিত্য বোধ তাদের থাকলে তো। শুধু উপসংহারে বলি, শিক্ষা বিষয়ে স্বামীজি ও নেতাজির ভাবনার এই অভিসরণ দেখে আমরা চমৎকৃত হওয়ার সঙ্গে একটি কথা ভাবি, তা হলো জাতির সংগঠক রূপে স্বামীজি যে শিক্ষার কথা বলেছিলেন, নেতাজি যদি জাতির রূপকারের ভূমিকায় আসতেন তবে তা বাস্তব রূপ পেত। জানি যদি দিয়ে ইতিহাস হয় না, কিন্তু ভবিষ্যতের কল্পকথা তো রচিত হতে পারে। আজ যদি এই দুই মহান চিন্তকের ভাবনা প্রচারিত এবং রূপায়িত হয়, তবে শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী উপকৃত হবে। স্বামীজি বলেছিলেন, উদ্ধৃতি, শিক্ষা ও বিদ্যার বহুল প্রচার সত্ত্বেও সমগ্র পৃথিবীর এই অবস্থা, কিন্তু বাস্তবিক পৃথিবীতে এখনো শিক্ষার প্রয়োজন। বলেছিলেন, আধ্যাত্মিক বিষয়ে আমরা এই জগতের শিক্ষক। আর নেতাজি যুদ্ধ করতে গিয়েও স্বপ্ন দেখেছিলেন, উদ্ধৃতি, ভারত ও মানব জাতির সংস্কৃতি ও সভ্যতায় কিছু দান করতে পারবে। আজকের বিশ্বায়নের যুগে এ নিশ্চয়ই দূর কল্পনা নয়, বরং নতুন দিনের কথা ভেবে আনন্দ প্রকাশ করাই যায়। আনন্দ লোক দ্বার খুলেছে আকাশ পুলকময়, জয় ভুলোকে, জয় দুলোকে, জয় আলোকের জয়।